গল্পটা হলো ঘোটালাপুর নামের একটি গ্রামের। আসলে এই গ্রামের নাম ঘোটালাপুর এই জন্য কারণ এই গ্রামে আসা সরকারি যোজনা কখনোই সাধারণ লোকের কাছে এসে পৌঁছায় না। বাবা ডমরু, আমি তো এটা ভেবে ভেবে চিন্তিত হয়ে যাচ্ছি যে এই গ্রামে হচ্ছেটা কি। তুমি কিসের ব্যাপারে কথা বলছো মা? বোকা সেজে থাকার অভিনয় করো না। আমি এই গ্রামের বিকাশের কাজে আর সরকার থেকে পাওয়া সরকারি যোজনার কথা বলছি। এইসব ঝামেলায় তুমি জড়িও না মা। এমনিতেই তোমার এখন অনেক বয়স হয়েছে, তোমার এখন বসে বসে আরাম করা উচিত। শুধু শুধু গোষ্ঠীর ঝামেলায় নিজেকে তুমি জড়িয়ে রাখো, তাই না? আরে ওইসব তো প্রধানের কাজ, ওদের যা করার করতে দাও না। মুখিয়া তো ন্যায় দেওয়ার জন্য টাকা চায় বাবা। এখন তুমিই বলো, যার সাথে ভুল হয়েছে সে যদি টাকা দেওয়ার জন্য সক্ষম না হয় তাহলে কি সে কখনো ন্যায় পাবে না? আরে তোমার এই ঠিক ভুলের কথা আমি শুনতে চাই না। আমি শুধু এটুকুই জানি যে প্রধানমশাই আমার খুব ভালো বন্ধু, আর ওনার বিরুদ্ধে তুমি কোনো কাজ করবে না, ব্যাস। ডামরু মুখিয়ার নামে নিজের মাকে অনেক কথা শোনালো আর রেগে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলো। আমি তোর এই বন্ধুর ব্যাপারে তো জেনেই ছাড়বো বাবা। দিদা গ্রামে হওয়া ঘোটালার ব্যাপারে জানার জন্য আর সত্যর উদ্ঘাটনের জন্য মুখিয়ার গুদামের দিকে এগিয়ে গেল। যেতে যেতে দিদা রাস্তায় একটা মূর্তির মধ্যে কিছু চকচকে জিনিস দেখতে পেল। দিদা সামনে যেতেই দেখলো যে একটা চশমা। হ্যাঁ, এটা কিরম চশমা? উল্টো। যেতে দাও, নিজের কাজ করি। এমনি তো এটা আমার কিসের কাজে। দিদা ওই চশমাটা আবার সেই মূর্তির মধ্যে পরিয়ে দিলেন। গুদামের দিকে চলতে শুরু করলেন। রাস্তায় দিদার পা পিছলে গেল আর উনি পড়ে গেলেন, যাতে ওনার চশমা ভেঙে গেল। হে ভগবান, মরে গেলাম রে এই মুখিয়ার চক্করে। আমার চশমা। দিদা কিছুই পরিষ্কার করে দেখতে পাচ্ছিল না, এই জন্য উনি প্রতিমার কাছে আবার ফেরত এলেন আর উনি উল্টো চশমা বের করে নিলেন। এই চশমা আমি রেখে দিচ্ছি, এমনিতেও তো তুমি দেখতে পাবে না, চশমা দিয়ে কি করবে? দিদা ওই উল্টো চশমা পরে নিল। আর যখন উনি মুখিয়ার গুদামের দিকে তাকালেন তো উনি গুদামের দেয়াল সাদার জায়গায় কালো দেখতে পেলেন। এই দেওয়াল কালো কেন দেখাচ্ছে? নিশ্চয়ই মুখিয়া এই গোদাম ঘোটালার টাকায় বানিয়েছে। তোর এই কালো চিঠা আমি সবার কাছে খুলে রেখে দেব। তুই এই বুড়িকে কিছু কম ভাবিস না। দাদি এখন উল্টো চশমার সাহায্যে গ্রামের ছোটখাটো ঝগড়াকে এমনিতেই মিটিয়ে দেয়। এই নাও দিদা, কালকে আপনি যে পাঠাকে গরু চড়ানো থেকে ছাড়িয়ে এনেছিলেন তার জন্য এই নিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। না বাবা, আমি এই কাজে টাকা নিই না। অন্যকে ন্যায় দেওয়া আমি আমার কর্তব্য মনে করি। কিন্তু দিদা, আপনি কি করে জানলেন যে সেই গরু চড়ানো মিথ্যে কথা বলছে আর সেই সব পাঠা ওর নয় আমাদের? এই সব তো আমার এই জাদুই উল্টো চশমের কামাল বাবা। এটা পড়ার পর আমি সব পরিষ্কার দেখতে পারি যে কে মিথ্যে বলছে আর কে সত্যি, কার মনে চোর আছে আর কার মনে নেই। দিদা আর চুন্নি কথাই বলছিল, তখন মুখিয়া সেখানে এসে পৌঁছালো। আরে তুমি পয়সা নাও না তো? আরে আমি তো পয়সা নিই, আমাকে দিয়ে দাও। এই পয়সাগুলো আমার। এই ঝগড়ার আমি মিটমাট করেছি, এই জন্য কাউকে টাকা দেওয়ার কোনো দরকার নেই মা। আরে সে হয়ে গেছে, কিন্তু এই কাজটা তো আমার, তোমার তো নয়। আর এই ঝগড়াটা যদি আমি মিটিয়েই দিই তাহলে এর জন্য পয়সা আমি অবশ্যই নিতাম। আর হ্যাঁ, আমার কাজে তুমি একদম নাক গলাবে না, ঠিক আছে? মুখিয়া চুন্নির হাত থেকে টাকা নিয়ে নিল। এই টাকা তো তুই এখন নিয়ে যাচ্ছিস মুখিয়া, কিন্তু যেই টাকা তুই এত বছর ধরে গ্রামবাসীদের অধিকারের টাকা, সেটা আমি তোর থেকে ফেরত নিয়েই ছাড়বো। দিদার পরামর্শ শোনার পর মুখিয়া মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে গেল। মুখিয়া দিদার নালিশ করতে ওর ছেলে ডামরুর কাছে এসে পৌঁছালো। দেখ ডামরু, আমাদের এই বন্ধুত্ব বহু বছরের পুরনো, কিন্তু তোর মা তো আমার পিছনেই পড়ে আছে, আমাকে শেষ করতে চায়। আগে তো আমার কাজগুলো কেড়ে নিত, গোষ্ঠীর ঝামেলাগুলোকে ফ্রিতে সবকিছু ঠিক করে দিয়ে
কিন্তু এখন তো দেখছি আমার জমি জমার উপরেও নজর দিয়েছেন। মুখিয়া ডামরুকে অনেক ধমকালো আর শোনালো, যার রাগ ডামরু নিজের মার উপর দেখালো। আমি তো তোমাকে বলেছিলাম মা যে প্রধানের থেকে দূরে থাকতে। আরে তুমি কি আমার কথা কান দাও না নাকি? এই কারণেই আমি তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখছি। ডামরু নিজের মায়ের জিনিস বাড়ি থেকে বাইরে রেখে দিল আর ওনার হাত ধরে ওনাকে বাড়ি থেকে বাইরে বের করে দিল। এরম করো না বাবা, দয়া তো কর, আমি এই অবস্থায় কোথায় যাব? ডামরু নিজের মায়ের কথাকে একদম শুনল না আর ঘরের দরজা বন্ধ করে দিল। দিদার এরকম অবস্থা দেখে চন্নি দিদাকে নিজের কুঠুরিতে জায়গা দিল। তোমার অনেক মঙ্গল হোক মা, যে তুমি এই বুড়িকে নিজের এই ঝুপড়িতে সাহারা দিলে। এই ঝুপড়ি আপনার জন্যই ঠিক আছে দিদা। যদি ওই দিন আপনি আমাদের পাঠা ফেরত না দেয়াতেন তাহলে আমরা শেষ হয়ে যেতাম। তখন আমাদের কাছে এই ঝুপড়িটাও অবধি থাকতো না। ওই মুখিয়া না জানি আমার ভোলা ভালা ছেলের ওপর কিরকম জাদু করে দিয়েছে যে ও আমাকে বাড়ি থেকে বের করে দিল। কিন্তু এবার আমিও চুপ থাকবো না, মুখিয়ার সত্যতা আমি সবার সামনে নিয়ে আসবো। আমারও এরমই মনে হচ্ছে দিদা, যে এই গ্রামের বিকাশ না হওয়ার আসল কারণ হলো মুখিয়া। ওর সত্যতা লোকের সামনে কিভাবে আনা হবে এটা কিছুতেই বুঝতে পারছি না। এইসব আমার জন্য খুবই সহজ। যবে থেকে আমি এই জাদুই উল্টো চশমা পেয়েছি তারপর দিন থেকে আমি আর বেচারি দিদা নই। তুমি তো দেখেইছো মা, আমি শেষ 7 দিনে গ্রামে 70টা ঝামেলার মীমাংসা করেছি। এই সব কিছু এই জাদুই চশমার কামাল। দিদার এইসব কথা মুখিয়া লুকিয়ে লুকিয়ে শুনছিল। যে দিদার পিছু নিয়েছিল যখন থেকে ডামরু দিদাকে বাড়ি থেকে বাইরে বের করে দিল। চন্নি মুখিয়াকে দেখে নিল। আপনি এই সময় কি করছেন মুখিয়া? মুখিয়া ছটপটাতে সামনে এসে উপস্থিত হলো। যখনই মুখিয়া সামনে এলো, দাদি নিজের জাদুই চশমার সাহায্যে মুখিয়ার মনের মধ্যে যা চলছে সেটা পড়ে নিল। ঝুপড়িতে আগুন লাগিয়ে দিদাকে মারতে চায়। তোমার ভাবনা চিন্তা তো খুবই সৎ মুখিয়া, ভগবান তোমার মঙ্গল করুক। মুখিয়া নিজেকে নিজে বলল, আরে ওপরওয়ালা কেন, আজকে রাত্রে জ্বলে যাওয়ার হাত থেকে তোকে কোনো শয়তানও আটকাতে পারবে না। মুখিয়া সেখান থেকে চলে গেল। মুখিয়া যেতেই দিদা চন্নিকে বলল পুলিশকে ডাকার জন্য। ইন্সপেক্টর বাবা, মুখিয়া আজ রাতে আমাকে মারার জন্য পরিকল্পনা করেছে। ও এই বেচারি চুন্নির ঝুপড়িকে আগুন লাগাতে চায়। তুমি চিন্তা করো না মা, আমি থাকতে এরকম কিচ্ছু হবে না। এখন ইন্সপেক্টর নিজের টিমের সাথে মিলে ঝুপড়ির পিছনে লুকিয়ে গেল। আর রাতে মুখিয়ার লোকেরা মশাল নিয়ে ঝুপড়িকে আগুন জ্বালাতে এলো। তখন ইন্সপেক্টররা ওদের ধরে ফেলল। কে তোমাকে পাঠিয়েছে এখানে এইসব করার জন্য? পুলিশের বিরুদ্ধে তোমরা যদি সাক্ষী দাও তাহলে তোমাদের সবাইকে আমি জেলের ঘানি টানাবো। জেলের ভয় সবাই মুখিয়ার বিরুদ্ধে প্রমাণ দিতে রাজি হয়ে গেল। আর এই সব মুখিয়ার সেই জায়গার কথাও বলে দিল যেখানে মুখিয়া গ্রামের বিকাশে সব টাকা লুকিয়ে রেখেছিল। সাবাস বাচ্চারা, তোমরা বাহাদুরি দেখিয়েছো, সাবাস। পুলিশ সব জায়গায় ছাপা মারল আর সব টাকা জব্দ করে নিল। আর সাথে সাথে মুখিয়াকেও গ্রেফতার করে নিল। আর ডামরু দিদার সামনে এলো। আর দিদা নিজের জাদুই চশমার সাহায্যে ওর মনের ভেতরের কথা পড়ে নিল। ডামরু বাবা, তুইও মুখিয়ার সাথে মিলে আছিস। ভালো করেছিস যে ওই দিন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আমি এরকম ঘরে একদমই থাকতে চাই না, যেটা লোকের অধিকার মেরে বানানো হয়েছে। দিদা এবার ডামরুকেও পুলিশের কাছে দিয়ে দেওয়ার কথা বলল। কিন্তু দিদা, ডামরু ভাই তো তোমার নিজের ছেলে, ওনার ভুল হয়ে গেছে, হয়তো ওনাকে ক্ষমা করে দিন। না মা, ওর ভুল হয়নি, ও অপরাধ করেছে। গ্রামের ভবিষ্যতের সাথে খেলা করেছে। আর আজকে যদি আমি মমতার কারণে নিজের ছেলের দোষের ওপর পর্দা দিই তাহলে আমার ন্যায় আজই মারা যাবে। দিদার চোখে জল চলে এলো আর ও কাঁদতে কাঁদতে পুলিশওয়ালাকে বলল, নিয়ে যাও বাবা,
নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে। আমি এটা ভেবে বাঁচবো যে আমার কোনো ছেলেই ছিল না, ব্যাস একটাই মেয়ে। এইটুকু বলেই দিদা চুন্নিকে জড়িয়ে ধরলো আর পুলিশ ডামরুকে নিয়ে গেল। দিদা, তুমি বিনা মতলবে আর নিজের স্বার্থ ছাড়া গ্রামের মঙ্গলের কথা ভাবো। এই জন্য মুখিয়া যাওয়ার পর এই গ্রামকে সামলানোর দায়িত্ব আপনার। সব গ্রামবাসীরা চুন্নির এই কথায় সহমত হলো আর এখন দাদিকে গ্রামের মুখিয়া বানানো হলো। তখনই ইন্সপেক্টর নিজের গাড়ি করে গ্রামে ফেরত এলো। শোনো মা, আমি ওই সমস্ত পয়সা গোষ্ঠীর লোকেদেরকে আবার ফিরিয়ে দিতে চাই যেগুলো প্রধানমশাই লুট করেছিল। তুমি এই পয়সাগুলোকে নিয়ে গোষ্ঠীর উন্নতির জন্য অবশ্যই কাজে লাগিও জানো। ইন্সপেক্টর সব টাকা নিয়ে সেখান থেকে যেতে শুরু করলো, কিন্তু দিদা ওনাকে আটকালো। এই নাও বাবা, এটা জাদুই চশমা। দোষীদের চেনার জন্য এই চশমা তোমাকে সাহায্য করবে। আমার থেকে বেশি এটা তোমার প্রয়োজন। ইন্সপেক্টর দিদার থেকে ওই চশমা নিয়ে গ্রাম থেকে চলে গেল। এখন দিদা ওই টাকাগুলিকে গ্রামের বিকাশের জন্য কাজে লাগালো আর তার সাথে গ্রামের নাম ঘোটালাপুর থেকে বদলে বিকাশপুর রাখা হলো। আর দিদা নিজের গ্রামের ঝগড়াগুলোকে মিটিয়ে দেয়। আর তার সাথে আজ খারাপ লোকেদের শাস্তি হওয়ার জন্য গ্রামে এখন ঝগড়া অনেক কমে গেছে।